আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমরা পজিশন ট্রেডের একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা মেইনলি 5টা স্টক নিয়ে কথা বলবো। শুরুতেই একটু বলে নিচ্ছি পজিশন ট্রেড জিনিসটা কি। সো পজিশন ট্রেড জিনিসটা হলো আসলে আপনি যে কোনো একটা স্টকে ডাউন পজিশনে থাকা অবস্থায় পজিশন নেবেন, তারপর 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য ওয়েট করবেন। এর মধ্যে এই স্টকটা যখন তার পজিশনটা চেঞ্জ করবে বা সে যখন মোটামুটি একটা আরেকটু হাইয়ার লেভেলে যাবে, তখন আপনি সেই স্টকটাকে সেল দিয়ে সেটার থেকে আপনি কিছু ক্যাপিটাল গেইন নেবেন এবং আপনি স্টকটা সিলেক্ট করবেন এমনভাবে যেন এর মোটামুটি ভালো একটা ডিভিডেন্ড থাকে, যাতে আপনাকে 1 বছর বা 2 বছরও যদি হোল্ড করতে হয়, সেক্ষেত্রে আপনি যাতে একটা ভালো ডিভিডেন্ড ইল্ড পান এই স্টকটার কাছ থেকে। তো আমরা আজকে মেইনলি এইরকম 5টা স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব এবং এই 5টা স্টকের টেকনিক্যাল পজিশন এবং বেসিক ফান্ডামেন্টাল পজিশনগুলো দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, তো শুরুতেই আসি ইন্ডেক্স বা ইন্ডেক্সের চার্ট নিয়ে। আমি আসলে বর্তমান সময়ে ইন্ডেক্সের চার্টের অ্যানালাইসিস করতে খুব একটা রাজি না, যেটা আমি আমাদের চ্যানেলে অলরেডি একবার বলেছি। কারণ আসলে আমাদের ইন্ডেক্স থেকে মোটামুটি বড় বেশ কিছু কোম্পানিকে ইন্ডেক্সের বাইরে রাখা হয়েছে বা চার্ট ক্যালকুলেশনের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু ওয়ালটন এবং আর একে সিরামিক, এছাড়াও কিন্তু আরো বড় বড় বেশ কিছু কোম্পানি রয়েছে যেগুলোকে ইন্ডেক্সের চার্টের ক্যালকুলেশনের বাইরে রাখা হয়েছে। তো এই মুহূর্তে আসলে ইন্ডেক্সের অ্যানালাইসিস করা বা ইন্ডেক্সকে অ্যানালাইসিস করে দেন বলা যে এটা আর এতটুকু নামতে পারে বা আরো এতটুকু নামবে, এটা আসলে আমার মনে হয় যে জাস্ট নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না। তো সেজন্য আমি ইন্ডেক্সের অ্যানালাইসিসে খুব বেশি যাব না। জাস্ট আপনাদেরকে ছোট করে একটা জিনিস দেখাই, সেটা হলো যে এইখান থেকে যদি একটা লাইন ড্র করি, সো এই লাইনটা যেই জায়গায় আসতেছে, সো এই জায়গায় আসলে একটা রেজিস্ট্যান্স আমরা বুঝতেই পারতেছি। তো এই রেজিস্ট্যান্সটা রিসেন্ট টাইমে ক্রস করার চেষ্টা করতেছিল আমাদের ইন্ডেক্স, এবং সেইখানেই সে একটু বাধাপ্রাপ্ত হয়েছে। আর আমরা লাস্ট ডেতে যেই ক্যান্ডেলটা দেখেছি, সো এই ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি একটা পজিটিভ ক্যান্ডেল বলা যায়, কারণ এই ক্যান্ডেলটাতে ইন্ডেক্স কিন্তু একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে, বা এই ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যে ইন্ডেক্স হয়তো একটু বুলিশ হইতে পারে। তো দেখা যাক এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা ব্রেক করতে পারবে কিনা। তারপরেও বলে নিচ্ছি, ইন্ডেক্সের অ্যানালাইসিস করতে আসলে আমি খুব বেশি ইচ্ছুক না, কারণ আমাদের ইন্ডেক্সে মেইন বা অনেকগুলো মেইন কোম্পানি নাই। যাই হোক, আমি ইন্ডেক্স নিয়ে বেশি কথা বলবো না। আমরা চলে আসি আমাদের স্টকে। আমাদের প্রথম স্টক স্কোয়ার ফার্মা। সো এই স্কোয়ার ফার্মাকে আমরা সিলেক্ট করতেছি পজিশন ট্রেডের জন্য। এছাড়াও যারা লং টার্ম ইনভেস্ট করতে চান বা লং টাইমের জন্য হোল্ড করতে চান, সেক্ষেত্রেও কিন্তু স্কোয়ার ফার্মাকে হোল্ড করা যাবে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের পাশাপাশি আমাদের কাছে মনে হয়েছে যে এটাতে কিন্তু একটা পজিশন ট্রেডেরও একটা ভালো অপরচুনিটিস রয়েছে। আমরা এর ফাইন্যান্সিয়াল পজিশনটা একটু দেখব। ও অ্যানুয়াল ইপিএস এ দেখতে পাচ্ছি যে মোটামুটি লাস্ট 10 বা 8 ইয়ার্স ধরে এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। মাঝখানে একটা বছর একটু কমেছে কোভিডের বছরটাতে। এছাড়া কিন্তু প্রতি বছরই বাড়তেছে। দ্যাট মিনস এই কোম্পানিটার গ্রোথটা বেশ ভালো আছে। এবং এই টাইমগুলোতে দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা ফ্ল্যাট রেটে ছিল, তারপর কিন্তু 21-এর পর থেকে, মানে স্পেশালি করোনার পর থেকে, সে কিন্তু বেশ ভালোভাবে গ্রো করতেছে। তো এই কোম্পানিটার যে একটা ভালো গ্রোথ রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আর আমরা যদি এর ডিভিডেন্ড ইল্ড দেখি বর্তমান বা 2023-24-এর অনুযায়ী, সো আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইল্ড 5%। আর এছাড়াও কিন্তু তার ফার্স্ট কোয়ার্টারের ইপিএস এ দেখা যাচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস এ 10 পয়সার মতো বেড়েছে। যেখানে কিন্তু তার রেভিনিউ মাইনাস ছিল, এবং যে ফার্স্ট কোয়ার্টার, যেটা আসলে সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু আমাদের দেশে ইকোনমিক্যালি বেশ কিছু স্ট্রাগল ছিল, কারণ সারা দেশেই অনেক আন্দোলন বা বিভিন্ন জিনিস চলতেছিল। তো ওই হিসাবে কিন্তু স্কোয়ার ফার্মার এই কোয়ার্টারেই কিন্তু প্রথমবারের মতো স্কোয়ার ফার্মা তার রেভিনিউতে একটা ডাউন দেখেছে। দ্যাট মিনস তার প্রথমবারের মতো তার রেভিনিউ কমলো এই কোয়ার্টারেই। সো ওই হিসাবে কিন্তু আসলে ওভারঅল স্কোয়ার ফার্মা ভালোই করেছে। তার নেট প্রফিট বা ইপিএস কিন্তু 10 পয়সা বেড়েছে, এবং এইখানে আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি। সো সেই হিসাবেই আমরা আসলে স্কোয়ার ফার্মাকে পজিশন ট্রেডের জন্য নিচ্ছি। এছাড়াও বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিবি যেহেতু 3,000 কোটি টাকার একটা লোন পাচ্ছে, সো সেইখান থেকে কিছু টাকা হয়তো স্কোয়ার ফার্মাতে আসবে বা কিছু টাকা কিন্তু স্কোয়ার ফার্মাতেও ইনভেস্ট করবে, এরকমটাই বলা যায়। কারণ স্কোয়ার ফার্মার কিন্তু ফান্ডামেন্টাল পজিশন বেশ ভালো,
এবং বর্তমানে আইসিবির যে পরিচালনা পর্ষদ আছে তারা কিন্তু ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করবে, এরকমটাই বোঝা যাচ্ছে। আর আমরা যদি এর ফরেন হোল্ডিংসটা দেখি, সো আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট মান্থে বা অক্টোবর মাসে এই কোম্পানিটার ফরেন হোল্ডিংস বেড়েছে 1.65%, যেখানে তার ইনস্টিটিউট এবং পাবলিক হোল্ডিংস কমেছে। ফরেনাররাও কিন্তু এই স্টকটাতে অ্যাট্রাক্টেড হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর এইখানে আমরা প্রাইসের মুভমেন্টটা দেখে নেব টেকনিক্যাল চার্টে। সো টেকনিক্যাল চার্টে যদি আসি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রেকর্ড ডেটের পরে এই স্টকটা আসলে 3-4 দিন একটা লেভেলে ছিল, যেখানে 207 থেকে 8 টাকা বা 9 টাকার লেভেলে একটা প্রাইসে ছিল। তারপর কিন্তু সে বাড়া শুরু করে, দেন আজকে বা গতকালকে একটু কমে যায়, পরে আবার বাড়ে। সো এটা কিন্তু একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে, উইথ কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে। তো স্কোয়ার ফার্মা ভালো করবে, আর একটু ভালো করবে বা আরো ভালো করবে এরকমটা এক্সপেক্ট করা যায়। আর আইসিবির যেহেতু এখনো কেনাকাটা শুরু হয় নাই, আইসিবি কেনা শুরু করলে স্কোয়ার ফার্মার প্রাইস হয়তো আরো উপরে চলে যাবে, এরকমটা আমরা এক্সপেক্ট করতেই পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইনিশিয়ালি স্কোয়ার ফার্মার জন্য 235 টাকাও ধরি, এবং বর্তমানে যে 217 টাকা লেভেলটা, সো এইখান থেকে আমরা জাস্ট একটু দেখবো যে 235 টাকা লেভেলে তার রিটার্ন কেমন আসে। তো 235 টাকা লেভেলে 7.8%। তো এটা কিন্তু আসলে কেউ যদি একদম শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চায়, লাইক 2 মাস 3 মাসের জন্য, সেক্ষেত্রে হয়তো এই টার্গেটটা ফুলফিল করা পসিবল। বাট কেউ যদি আসলে আরেকটু লম্বা টাইম হোল্ড করতে পারে, আরেকটু লম্বা বলতে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, সো সেই হিসাবে যদি আসলে 2025 সালে যদি ইন্টারেস্ট রেটটা কমে যায়, ইন্টারেস্ট রেট কমে গেলে মার্কেটে একটা বুল রান দেখা যাবে বলেই আমি আশা করতেছি। সো ওই হিসাবে কিন্তু এই স্কোয়ার ফার্মা হয়তো 200, 250 বা 270 যে কোনো লেভেলেই চলে যেতে পারে। তো একটু লং টাইম হোল্ড করতে পারলে স্কোয়ার ফার্মা অবশ্যই ভালো একটা স্টক হবে, ভালো একটা বিনিয়োগ হবে। কারণ স্কোয়ার ফার্মাতে কিন্তু আসলে ডিভিডেন্ড ইল্ডটাও মোটামুটি ভালো আছে, এবং এর ফান্ডামেন্টালস ডেটাও বেশ ভালোই আছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টকে। আমাদের নেক্সট স্টক আইটিসি বা ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেড। তো এটার যদি আমরা অ্যানুয়াল ইপিএসটা দেখি, সো এরও অ্যানুয়াল ইপিএসে আমরা কিন্তু একটা কনসিস্টেন্সি বা কনসিস্টেন্ট একটা গ্রোথ দেখতে পাচ্ছি, এক্সেপ্ট 2020। সো 2020 ছাড়া কিন্তু তার একটা কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে। এই কোম্পানিটা যে ভালো করতেছে সেটা বোঝা যাচ্ছে। আর এর যদি ডিভিডেন্ড ইল্ডটা দেখি, স্কোয়ার ফার্মার তুলনায় ডিভিডেন্ড ইল্ডটা একটু কম আছে, 3%-এর মতো এর ডিভিডেন্ড ইল্ড রয়েছে। সো সেই হিসাবে কিন্তু ভালোই বলা যায়। আর ফার্স্ট কোয়ার্টারে দেখাই যাচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারে আগের বছরের ফার্স্ট কোয়ার্টারের তুলনায় 21 পয়সা বেশি এসেছে, যেটা কিন্তু অলমোস্ট 25%-এর একটা গ্রোথ দেখা যাচ্ছে। আর আমরা যদি এর টেকনিক্যাল চার্টের পজিশনটা দেখি, সো দেখতে পাচ্ছি যে এইখানে মোটামুটি একটা নিচের দিকের লেভেলেই কিন্তু এই স্টকটা রয়েছে। তো এই যে এই জায়গাটায় কিন্তু একটা বেশ ভালো একটা অর্ডার ব্লক রয়েছে, যেইখানে কিন্তু এই স্টকটা প্রিভিয়াসলিও বেশ ভালো পরিমাণ বাই হয়েছে, দেন আসলে একটা বড় মুভমেন্ট দিয়েছে। এই জায়গায়ও কিন্তু বড় মুভমেন্ট দিয়েছে, দেখাই যাচ্ছে। তো আমরা যদি কারেন্ট পজিশনটাও চিন্তা করি, তো কারেন্ট পজিশনটা চিন্তা করে যদি 6 মাসের জন্য আমরা টার্গেট নিই 45 টাকা, তো 45 টাকা আমার মনে হয় যে আসলে অ্যাচিভেবল। তো 45 টাকায় যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে 20 বা 22%-এর একটা আপসাইড রয়েছে এই স্টকটাতেও। আর এটার যদি প্রাইস কোনো কারণে আর একটু কমে যায়, সেক্ষেত্রে আমরা চাইলে অ্যাভারেজ করতে পারবো, কারণ এর ফান্ডামেন্টাল সিচুয়েশন মোটামুটি ভালো আছে। আর যেহেতু আমরা পজিশন ট্রেড করতেছি, সেক্ষেত্রে আসলে অ্যাভারেজ করব বা অ্যাভারেজ করার মেন্টালিটি থাকবে, এটা মোটামুটি স্বাভাবিক বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এই যে অর্ডার ব্লক এর মাঝামাঝি লেভেলে একটা অ্যাভারেজ করতে পারি, যেটা 34 টাকার আশেপাশে হবে, এবং তার নিচের দিকে 31 টাকার লেভেলের আশেপাশে একটা অ্যাভারেজ আমরা করতে পারি, যদি এই লেভেল পর্যন্ত এই স্টকটা আসে। আর বর্তমান লেভেল থেকে আমরা যদি শর্ট টার্মে ধরি, যেটা 6 থেকে 9 মাসের মধ্যে যদি ধরি, সেক্ষেত্রে 45 টাকা আমরা এক্সপেক্ট করলে সেটা হয়তো অ্যাচিভেবল, এবং সেইখানে 20% প্লাস রিটার্ন পাওয়া সম্ভব। আর আমরা যদি টাইম হরাইজনটা আর একটু বড় করি, যেটা আসলে আমাদের 2025 সালে যদি মার্কেটে একটা বুল রান আসে, তো বুল রান আসলে সেই ক্ষেত্রে 60 টাকা লেভেলও ধরা যেতে পারে। 60 টাকা লেভেলে ধরলে কিন্তু 60% প্লাস রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। তো এই ক্ষেত্রে বলবো যে এই স্টকটাতেও
ইনভেস্ট করলে কিছুটা আসলে এভারেজ ডাউন করা যায় এরকম একটা পজিশন রেখে ইনভেস্ট করতে হবে, কারণ আমরা যেহেতু পজিশন ট্রেড করতেছি, তো প্রাইস কমলে আমরা আবার ইনভেস্ট করব এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে। আর এই স্টকটারও যদি লাস্ট ডের যেই ক্যান্ডেলটা সেটা যদি দেখি, তো এই ক্যান্ডেলটা তো দেখা যাচ্ছে যে সে কিন্তু একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে অলরেডি। তো নেক্সট ডেতে এই স্টকটা হয়তো উঠেও যেতে পারে অথবা কমেও যেতে পারে। আর যদি তার আরেকটা চার্টে যদি তার একটা অবস্থান দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই স্টকটাতেও কিন্তু সে কিন্তু একটা রেজিস্ট্যান্স ধরে আগাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলেই রয়েছে। তো রিস্ক নিতে না চাইলে এই জায়গাটায় আরেকটা স্ট্র্যাটেজিও করা যেতে পারে, সেটা হলো যে এইখানে যদি ব্রেকআউট দেয় দেন একটা রিটেস্ট করলে এই রিটেস্ট পজিশনটাতে হয়তো এই স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়তো ওয়েটিং পিরিয়ডটা একটু কম হবে, প্লাস কিন্তু আপনি অল্প সময়ে একটা ভালো রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। তো চাইলে এখনো ইনভেস্ট করে দেন আসলে এভারেজ এভারেজ করা যেতে পারে, অথবা এটা ব্রেকআউট দিয়ে রিটেস্ট করলে দেন এইখানে ইনভেস্ট করা যেতে পারে। যাই হোক, আমরা 3 নাম্বার স্টকটাতে চলে আসব। 3 নাম্বারে আমাদের রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স। তো এর যদি আমরা অ্যানুয়াল ডেটাটা দেখি, সো অ্যানুয়াল ডেটা দেখতে পাচ্ছি যে লাস্ট 3-4 বছর এই কোম্পানিটা বিজনেস প্রিভিয়াস 3-4 বছরের তুলনায় একটু স্ট্রাগল করতেছে। বাট এই বছরের ডেটাটা যদি দেখি, যে লাস্ট ইয়ারে কিন্তু সে তার আগের বছরের তুলনায় ভালো করেছে, মানে 23-এর তুলনায় 24-এ ভালো করেছে, এবং 25-এর ফার্স্ট কোয়ার্টারেও মোটামুটি একটা ভালো ডেটা এসেছে। আর এর যদি আসলে ডিভিডেন্ড ইল্ডটা দেখি 5.62%, সো এটা কিন্তু আবার স্কোয়ার ফার্মার চাইতেও বেশি আছে। সেই হিসাবে আসলে এই স্টকটা খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর এর যদি ইনস্টিটিউট হোল্ডিং দেখি, লাস্ট মান্থে ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে 0.9%-এর মতো অলমোস্ট। আর আরেকটা জিনিস, এর যেহেতু আসলে অ্যানুয়াল আর্নিংস বা ইপিএস যেহেতু আসলে লাস্ট 3-4 বছর একটু স্ট্রাগল করতেছে, সো এ যদি আসলে আবার আগের মতো করে বিজনেসে ব্যাক করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড ইল্ড দুইটাই বেড়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। আর এরকম কিছু যদি হয়, সেটার রিফ্লেকশন কিন্তু তার প্রাইসেও দেখা যাবে। যাই হোক, আমরা এই পর্যায়ে সিমটেক্সটের টেকনিক্যাল পজিশনটা একটু দেখে নেব। সো টেকনিক্যাল পজিশন যদি দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সিমটেক্সট কিন্তু একটা লেভেলে এসে এখন এই জায়গাটা একটা অর্ডার ব্লক ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আসলে এই পজিশনটাও হয়তোবা সিমটেক্সটের জন্য এন্ট্রির একটা পজিশন হতে পারে, এবং সেইখানে হয়তো একটা স্টপ লস সেট করে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর সেকেন্ড, যদি কেউ এন্ট্রি নিতে চায়, সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু এইটাও একটা এন্ট্রি পজিশন, বা এই যে এই জায়গাগুলোতে একটা এন্ট্রি পজিশন হতে পারে। সো এই জায়গাগুলোতে আর একটা এন্ট্রি পজিশন হতে পারে। আর সিমটেক্সটের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সিমটেক্সটে আসলে এখানে 17 টাকা 80 পয়সায় যদি কেউ এন্ট্রি নেয়, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটায় একটা অ্যাচিভেবল প্রাইস বলা যায় 25 টাকা। সো সেই হিসাবে কিন্তু আসলে 40%-এর মতো একটা আপসাইড রয়েছে। আর কোনো কারণে যদি তার প্রাইস আসলে 27 টাকার আশেপাশে চলে যায়, সেক্ষেত্রে 50% প্লাস একটা আপসাইড কিন্তু এই স্টকটার রয়েছে। যাই হোক, আমরা এবার চলে যাব আমরানেট। সো আমরানেটের যদি আমরা অ্যানুয়াল ডেটাটা দেখি, অ্যানুয়াল ডেটাতে দেখতে পাচ্ছি যে লাস্ট যে ইয়ার সেই তুলনায় কিন্তু তার ইপিএস কমেছে। বাট এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে সে কিন্তু রাইট শেয়ার ইস্যু করেছিল, যেই কারণে 24 সালে তার ইপিএস কমেছে, বাট ওভারঅল কিন্তু তার নেট ইনকাম বেড়েছে 24 সালে। সো এই কোম্পানিটা ভালো করতেছে বলা যাচ্ছে। এবং একই সাথে আমরানের যেহেতু আসলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি কোম্পানি, সো রিসেন্টলি অনেকেই হয়তো নিউজে দেখে থাকবেন যে আইএসপি কোম্পানিগুলোকে কিন্তু ক্যাশ সার্ভার বসানোর একটা পারমিশন দেওয়া হয়েছে, স্পেশালি ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়াগুলোর জন্য। তো তারা যদি ক্যাশ সার্ভার ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের কস্টিং অনেকটা কমে আসবে, এবং তাদের কিন্তু নেট প্রফিট বা প্রফিট মার্জিন কিন্তু বেড়ে যাবে। তো সেই হিসাবে আমরা নেট সামনে ভালো করতে পারে এরকমটা এক্সপেকটেশন রয়েছে। বা এছাড়াও মার্কেটে আরও যেসব লিস্টেড আইএসপি কোম্পানি আছে তারা ভালো করতে পারে। তো সেই তুলনায় আমরা নেটের পজিশনটা একটু স্ট্রং মনে হয়েছে আমার কাছে, কারণ মার্কেটে বাকি যেই আইএসপি প্রোভাইডার কোম্পানিগুলো আছে সেগুলোর প্রাইস লেভেল একটু হাই, সেই তুলনায় আমরা নেটের সার্ভিস অ্যান্ড তার প্রাইস লেভেলটাও লো আছে।
সো তার যদি আসলে এইখানে অ্যানুয়াল আর্নিংস বা অ্যানুয়াল আর্নিংস পার শেয়ারটা দেখি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছি অলরেডি যে 23 সালের তুলনায় 24-এ ভালো করেছে এবং 22-এর তুলনায় 23-এ ভালো করেছে। আর ফার্স্ট কোয়ার্টারে এটা একটু খারাপ এসেছে, ফার্স্ট কোয়ার্টারে তার আর্নিংস কমেছে। এছাড়াও যদি তার ডিভিডেন্ড ইল্ডটা দেখি, ডিভিডেন্ড ইল্ড দেখতে পাচ্ছি 3.66%, সো এইটাও মোটামুটি খারাপ না। আর তার ইনস্টিটিউট হোল্ডিংসটা কিন্তু বেড়েছে লাস্ট মান্থে, তো যেটা ছিল 1.13%। আমরা আমরানেটের টেকনিক্যাল পজিশনে চলে যাব। সো টেকনিক্যাল চার্টে যদি দেখি, সো দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল চার্টে কিন্তু আমরানেট আসলে তার অল টাইম লোয়েস্ট একটা পজিশনে রয়েছে। বাট তার বিজনেস কিন্তু অল টাইম লোয়ে থাকার মতো কিছু করতেছে না, কারণ এইখানে তার যে ইপিএস এটা কিন্তু আসলে সে যে রাইট শেয়ার ইস্যু করেছে সেইটার সাথে ডাইলুটেড হওয়ার পরেও কিন্তু এই 2022 সালের চাইতে বেশি আছে। তো সে কিন্তু অল টাইম লোতে চলে যাওয়ার মতো কিছু আহামরি হয়ে যায় নাই, বাট মার্কেট সেন্টিমেন্টের কারণে আমরা নেট অল টাইম লোতে চলে গিয়েছে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অপরচুনিটিস হতে পারে। আর এছাড়াও যদি আমরা লাস্ট দিনের ক্যান্ডেলটা দেখি, সো লাস্ট দিনের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি যে লাস্ট দিনের ক্যান্ডেলটাতে একটা বুলিশ একটা মোমেন্টাম দেখা যাচ্ছে এবং কিন্তু এইখানে ভলিউম ড্রাই হয়ে আসতেছে। সো এই লেভেলটাতে আসলেই দেখা যাচ্ছে যে তার ভলিউম কমে আসতেছে, এবং এই লেভেলে আরো একবার এসেছিল যখন কিন্তু সে স্ট্রং বুলিশ একটা ক্যান্ডেল নিয়ে উঠে গিয়েছিল। তারপর রেকর্ডেড বা বিভিন্ন কারণে সে সেই প্রাইসটা ধরে রাখতে পারে নাই। যাই হোক, এইখানে সে আসলে ওভারঅল একটা স্ট্রং সাপোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তো এই স্টকটা যদি এই জায়গাটায় সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা বটমের দিকেই তাকে টার্গেট করতেছি, এরকমটাই বলা যায়। কারণ এই জায়গাটায় সে বেশ কয়েকবার সাপোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করেছে। তো এইখানে যদি তার একটা এন্ট্রি নেওয়া যায়, সেক্ষেত্রে তার যদি ইমিডিয়েট যেই টপটা সেইটা যদি আমরা ধরি, বা ইমিডিয়েট যে টপ এইখানে যদি আমরা টার্গেট লেভেল হিসাবে চিন্তা করি, অথবা এই জায়গাটাও চিন্তা করতে পারি, যেহেতু এই জায়গাটায় প্রিভিয়াসলি কিছু রেজিস্ট্যান্স ছিল। সো এইখানে আমরা চিন্তা করলেও তার কিন্তু আসলে 35%-এর আশেপাশে একটা রিটার্ন জেনারেট করার একটা পসিবিলিটিস রয়েছে, এবং তার এইখানে স্টপ লসটা যদি এই পজিশনে ধরি, সেক্ষেত্রে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও 6.2, যেটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার বা বেশ বড় একটা নাম্বার। আর এই আমরা নেট এটাকেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা নেটও কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে। সেক্ষেত্রে কেউ যদি আর একটু সেফ এন্ট্রি নিতে চায়, তো সেফ এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে চাইলে ওয়েট করে দেন আসলে এই লেভেলটার থেকে যদি স্টকটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে দেন রিটেস্ট করার পরে এন্ট্রিটা নেওয়া যেতে পারে। তো এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। এছাড়াও যদি এইখানে কেউ অনেক দিন হোল্ড করতে পারে বা হোল্ড করতে চায়, সেক্ষেত্রে এখনই এন্ট্রি নিয়ে হয়তো অ্যাভারেজ ডাউন করতে থাকতে পারে, সেটাও আসলে খুব একটা মন্দ হবে না। যাই হোক, আমরা আমাদের একদম লাস্ট স্টকটাতে চলে যাই, যেটা আসলে এফিকে ডিল বা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা যদি এফিকে ডিলের অ্যানুয়াল ইপিএসটা দেখি, সো এখানে দেখতে পাচ্ছি যে অ্যানুয়াল ইপিএসে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি লাস্ট কয়েকটা বছর ধরে গ্রো করতেছে, সেই জায়গাটা সে ভালো করতেছে বোঝাই যাচ্ছে। এবং এই বছর কিন্তু তার ফার্স্ট কোয়ার্টারের যে ডেটা, সেটা কিন্তু আগের বছরের চাইতে 55 পয়সা বেশি এসেছে। আর তার আগের বছরের কোয়ার্টার টুতে কিন্তু নেগেটিভ ছিল। সো এই বছরের কোয়ার্টার টুতে যদি নেগেটিভ না আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটার ডিফারেন্সটা হিউজ হয়ে যাবে এবং তার পিই আরো কমে যাবে। আর এই কোম্পানিটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার ডিভিডেন্ড ইল্ড বর্তমানে 7.65%, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ইনস্টিটিউট কিন্তু এই স্টকটার 4% নতুন করে কিনে নিয়েছে অক্টোবর মাসে, যেটা হয়তোবা তার ডিভিডেন্ড ইল্ডের কারণে। তো এই স্টকটা আসলে তার পজিশন ট্রেডের জন্য বেশ ভালো একটা অবস্থায় রয়েছে। আর আমরা যদি টেকনিক্যাল সিচুয়েশনটা দেখি, সো টেকনিক্যাল চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে প্রিভিয়াসলি কিন্তু সে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছে, যেটা কিন্তু আসলে বাইং অর্ডার ব্লক বলা যায়। আর এই জায়গাটাতে একটা সেলিং প্রেসার চলে এসেছে সবসময়। তো এই জায়গাগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এইখানে যদি কেউ এন্ট্রি নিতে চায়, সেক্ষেত্রে হয়তো 18 টাকা 20 পয়সা হয়তো একটা এন্ট্রি নেওয়া যেতে পারে, এবং পরে 17 টাকা 40 পয়সা লেভেলে আর একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। তো এই দুইটা পজিশনে তার এন্ট্রি নেওয়ার জন্য মোটামুটি একটা ভালো পজিশন। আর এক্সিট নেওয়ার জন্য এই যে 20 টাকা 20 পয়সা, এইখানে হয়তো 10 বা 20%-এর একটা এক্সিট নেওয়া যেতে পারে।
এরপর কিন্তু 21 টাকা বা 21 টাকা 10 পয়সায় এই লেভেলে আরেকটা এক্সিট এবং 22 টাকা লেভেলে আরেকটা এক্সিট হয়তো নেওয়া যেতে পারে। আর এছাড়াও এইখানে কিন্তু এই স্টকটা আসলে একটা কনসোলিডেট জোনেই রয়েছে। সো এই স্টকটা যদি বুল রানে যায় বা একটু বুল রান দেয় সেক্ষেত্রে কিন্তু আসলে 25 টাকা পর্যন্ত হয়তো একটা আপসেট পাওয়া যেতে পারে। যাই হোক, সো আমরা 25 টাকা লেভেল নিয়ে চিন্তা করব না। আমরা যদি দেখি যে বর্তমানে যে এই রেঞ্জটা তার চাইতে কাছে রয়েছে, তো এটার চাইতে যদি ফার্স্ট রেঞ্জটা ধরি যেখানে হয়তো 10 বা 20%, তো এইখানেও কিন্তু 10%-এর একটা গ্যাপ রয়েছে এবং তার উপরের যেই গ্যাপটা সেইখানে রয়েছে 15% এবং তার উপরে সেইখানেও কিন্তু 20% একটা গ্যাপ রয়েছে। সো এই স্টকটা যদি 6 মাস থেকে 1 বছর কেউ হোল্ড করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার টার্গেটটা হয়তো 22 টাকার আশেপাশেই হতে পারে। তাকে কিন্তু 20 টাকা বা 21 টাকায় কিছু করা লাগবে না। বাট কেউ যদি চিন্তা করে যে আমি শর্ট টার্মে একটু নিটিং ডাউন করলাম প্লাস শর্ট টার্মে একটু ট্রেড করলাম, তো সেই হিসাবে হয়তো তাদের জন্য 20 টাকা 21 টাকা একটা টার্গেট হতে পারে। এবং এই স্টকটাতেও তার যে লাস্ট ক্যান্ডেলটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ইনডিসিসিভ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হলে সেটা একটা বুলিশ ইন্ডিকেশন দিবে, আর যদি আর একটা রেড ক্যান্ডেল চলে আসে তাহলে হয়তো সে নিচের লেভেলগুলোতে বা এর নিচের লেভেলগুলোতেও আসতে পারে। যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি পজিশন ট্রেড করার জন্য 5টা স্টকের সাজেশন এবং সেই স্টকগুলো নিয়ে কিছু ডিসকাশন। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।